আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। 15% কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে বলে মনে করেন তিনি। অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি জানান, এই সিদ্ধান্তে তৈরি পোশাক খাতে অস্থিরতা কাটবে। মাহিন আরাফাতের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2 এপ্রিল এই ঘোষণা দেন তিনি। অনেক আলোচনা সমালোচনা আর বাংলাদেশের কূটনৈতিক চেষ্টার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটি। 15% কমিয়ে বাংলাদেশি পণ্যের ওপর 20% পাল্টা শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র। অর্থনীতি বিশ্লেষক আব্দুর রহিম হারমাসি জানান, প্রতিযোগিতামূলক বাজারে এই শুল্ক নীতি বাংলাদেশকে বাড়তি সুযোগ দিবে। তৈরি পোশাক শিল্পে যে লাখ লাখ শ্রমিক কাজ করে, অর্থাৎ 40 লাখ শ্রমিকের মতো কাজ করে, তারা যে সংকটের মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কা থেকে অনেকটাই রেহাই পাওয়া গেল। ওভারঅল আমাদের অর্থনীতিতে যে সংকট চলছে, এই সিদ্ধান্তের ফলে সেই সংকট কেটে যাবে। আর এমন শুল্ক আরোপকে কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এই চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার আরও জোরদার হয়েছে এবং প্রধান জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত হয়েছে বলে মন্তব্য তার। মাহিন আরাফাত, RTV, ঢাকা। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে জুলাই আহত ও নিহতের পরিবারের সদস্যরা। গতকাল সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলন দাবি না মানা পর্যন্ত রাজপথ না ছাড়ার কথা বলছে আন্দোলনকারীরা। রাস্তা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারীরা। সাকিবুর রহমানের রিপোর্ট। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে টানা অবস্থান জুলাই আহত ও নিহত পরিবারের সদস্যদের। শাহবাগ মোড় অবরোধ করে স্লোগান দিতে থাকে তারা। দাবি মানা না হলে আন্দোলন আরও বেগবান করার পাশাপাশি সারা দেশ থেকে তাদের সহযোদ্ধারা আসবে বলে জানায় আন্দোলনকারীরা। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, এটা আমাদের সাংবিধানিকভাবে অধিকার দিতে হবে। যখন আমাদের সামনে এটা উপস্থিত হবে, জাতির সামনে উপস্থিত হবে, তখন আমরা রাজপথ ছাড়বো। এনসিপি আমাদের আহত যারা আছে এদেরকে ব্যবহার করতে চায়, ব্যবহার করে ওরা টাকার পাহাড় বানার, ওরা এমপি হইব মন্ত্রী হইব। এনসিপি যেসব পার্টিগুলো আছে ওরা মেম্বার হওয়ার যোগ্যতা নাই। শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের দেয়া ব্যারিকেডে ভোগান্তিতে পড়ে নগরবাসী। জনগণ একটু দুর্ভোগ হইতেছে যাতায়াতের। যেই চায় যে কোনো রাজনৈতিক দল সবাই রাস্তা বন্ধ করে সাধারণ জনগণের সব সময় দুর্ভোগ একটা করেই দেয়। রাস্তা না বন্ধ করে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে করা যায়, লিখিতভাবে দিয়ে এটা আন্দোলন করা যায় আর কি। শাহবাগ মোড়টা আসলে কখনোই আমি মনে করি বন্ধ করা উচিত না। তবে এমন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তি না ফেলার দাবি নগরবাসীর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাইয়ের চলমান আন্দোলন আগস্টে গিয়ে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র। 1 আগস্ট রাজপথে নামে সব শ্রেণী পেশার মানুষ। আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। তীব্র প্রতিবাদের মুখে ডিবি কার্যালয়ে অনশনে থাকা 6 সমন্বয়কে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ। জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। দেশব্যাপী অব্যাহত থাকে হামলা, সংঘাত ও গ্রেপ্তার। আন্দোলনের সেই দিনের কথা তুলে ধরছেন সহকর্মী নাজমুল হুদা। ক্যালেন্ডারের পাতায় অগ্নিগর্ভ জুলাই মাসের সমাপ্তি, আসে 1 আগস্ট 2024। কিন্তু জুলাই দীর্ঘ হতে থাকে। ছাত্র জনতা দিনটিকে গণনা করতে শুরু করে 32 জুলাই হিসাবে। শুরু হয় রক্তক্ষয়ী লাল জুলাই। দীর্ঘ 1 মাস পর নানান বাঁকে মোড় নিতে থাকা আন্দোলন এদিন থেকেই ফের দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনলাইন অফলাইনে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। এর মাধ্যমে স্মৃতিচারণ করা হয় আন্দোলনে হতাহত বন্ধু, সহযোগী ও পরিবার পরিজনদের।
উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দুপুরের পর আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে সারা দেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে 24 ঘন্টার আলটিমেটাম দেয় বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচার হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে সেদিন রাজপথে নামে শিক্ষক, আইনজীবী ও শিল্পীরা। যে রক্ত বয়েছে, এই লাশ আর রক্ত আমরা ভুলবো না। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না। ওই দিন জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল। রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। তীব্র সমালোচনা করে অন্য রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের 9 দফা দাবিতে পরদিন প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। নগরবাসীর সহায়তা ছাড়া মশক নিধন ও পরিচ্ছন্ন নগরী করা সম্ভব নয় বলে জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সাইকেল র্যালির উদ্বোধনে এই কথা বলেন তিনি। এ সময় সাইকেল র্যালিতে ডেঙ্গু নির্মূলে নগরবাসীকে সচেতন করা হয়। র্যালিতে অংশ নেয়া সাইকেলিস্টরা বলেন, জুলাইকে ধারণ করে এমন আয়োজন যেন অব্যাহত থাকে। র্যালিটি রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়, যেখানে 190 জন অংশ নেয়। আগামী প্রজন্মের জন্য আমাদের এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই, তাহলে এই ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আপনারা জানেন যে ঢাকার যে জলাশয় সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ঢাকার যে গ্রিনারিজ সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ঢাকা এক সময় বাসযোগ্য নগরী হিসেবে থাকবে না। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় পরিচয়ে গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে ওয়ারি থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। ওই ঘটনায় এ নিয়ে মোট 6 জন গ্রেপ্তার হলো। এর আগে রাজধানীর গুলশানের সাবেক এক নারী সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের কাছে আটক হয় এই চক্রের 5 জন। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় গেল রাত থেকে বৃষ্টি হচ্ছে। দেশের বেশ কিছু অঞ্চলে দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকতে পারে। ভরা মৌসুমেও সাধারণ ক্রেতাদের নাকালের বাইরে ইলিশ। রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা কেজি দরে। দেশি মাছের এমন ঊর্ধ্বমুখী দামে ক্ষুব্ধ ক্রেতারা। শুধু মাছই নয়, তুচ্ছ অজুহাতে বেড়েছে বরবটি, করলা সহ বেশ কয়েকটি সবজির দামও। দেশি ডাল এক দিনের ব্যবধানে কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 148 টাকায়। তবে কমেছে জিরার দাম। অন্যান্য মশলার দাম রয়েছে স্থিতিশীল। এদিকে স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচামরিচে, বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকায়। গেল সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 160 টাকায়। সোনালিকা ও পাকিস্তানি মুরগি 320 টাকা আর দেশি মুরগি 550 টাকা।
বড় মৌসুম মাছ নাই, নদীতে মাছ নাই, এই জন্য মাছের দাম বেশি। দাম আবার যদি আমদানি বেশি হয় মাছের দাম কমে যাবো গা। সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত, এই মাছের দাম কমানোর জন্য যদি কোনো ব্যবস্থা থাকে সেটা করা উচিত। যার 1 কেজি লাগতো সে কিনছে আধা কেজি, যার 250 গ্রাম লাগতো সে কিনছে 100 গ্রাম। ঠিক এই একই অবস্থা আছে। মাছ কিনতে গেছে, মাছ কিনতে পারি নাই, দেখেন লটি মাছ কিনে নিয়ে আসছে। মশলার দাম মোটামুটি কম আছে, আর এলাচের দামটা তো আগের থেকে বৃদ্ধি আছিল, সেটা এখনো বেশি, ওটা কম না। না, এটা তো আমরা বাড়ি নাই, যে মেন কথা যেখানে খেতে পানি, কারণ বন্যা লাগে আমার মালের দাম বাড়ছে। ব্যাটারি চালিত অটোরিকশা আর ব্যবসায়ীদের রাস্তা দখলের হিড়িকে নাজেহাল রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চলের বাসিন্দারা। গুলশানের সড়কে হর হামেশাই চলছে অটোরিকশা। এছাড়া ফুটপাত সহ সড়ক দখল করে খাবারের দোকান বসানো হয়েছে বিদেশি কূটনৈতিকদের আবাসনের এই এলাকায়। উত্তর সিটির প্রশাসক জানিয়েছেন, আগস্টের মধ্যেই গুলশানের সড়ক থেকে অটোরিকশা সরানো হবে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। এটি কোনো খাবার হোটেলের চিত্র নয়। রাজধানীর শিল্পাঞ্চল তেজগাঁওয়ের ফুটপাত দখল করে এভাবে দোকান বসিয়ে দিনের পর দিন ব্যবসা চালিয়ে আসছেন তারা। শুধু হোটেল নয়, রয়েছে অটোরিকশার গ্যারেজ। এখান থেকেই অবৈধ লাইনে দেয়া হয় চার্জ, তবে দেখার যেন কেউ নেই। পুলিশে উড়ায় দেখা, ওই যে পুলিশের বাড়ি বুড়ি খাইয়া পলাই, আবার পুলিশ গেলে আবার আই। ফুটপাত ছাড়া তার আমাদের আর কোনো জায়গা নাই। পজিশন লইতে গেলে 30 লাখ 20 লাখ 50 লাখ টাকা অ্যাডভান্স লাগে। গুলশানের 113 নম্বর সড়কের চিত্র এটি। ফুটপাত ছাড়িয়ে খাবার দোকান এখন রাস্তায়। সিটি কর্পোরেশনের উদাসীনতায় বেড়েছে দোকানের সংখ্যা। আমি তো বেশি দিন হয় নাই ভাই আসছি এই জায়গায়। বসতে দেয় না, না করে, আমরা তারপর পেটের দায় বই। গুলশান সড়কে এখন এভাবেই অবাধে চলাচল করছে অটোরিকশা, অথচ অল্প কিছুদিন আগেও ছিল নির্দিষ্ট সংখ্যক প্যাডেল চালিত রিকশার চলাচল। দেশের গুরুত্বপূর্ণ ও বিভিন্ন দেশের নাগরিকের বসবাস এই এলাকায়, অথচ বেপরোয়া এই রিকশার চলাচল নিয়ন্ত্রণে নেই কর্তৃপক্ষের কোনো তৎপরতা। আমাদের মনে হয় যে ওটুগুলো আপনি উঠাই দিলে খুব ভালো হতো। ফ্রি আছে লেগে চলি এরি, কোনো বাধা টাধা দেয় না কেউ। প্রধানমন্ত্রী যাওয়ার পরে ডাক্তার মতন চলতেছে, এই আমরা চলতেছে। গুলশান সোসাইটি বলছে, বিভিন্ন উদ্যোগেও কমানো যাচ্ছে না অবৈধ এই রিকশার চলাচল। তবে ডিএমপি ও সিটি কর্পোরেশনের সহায়তায় দ্রুতই একটা ব্যবস্থার আশা তাদের। এই 5ই আগস্ট পরবর্তী সময় যখন পুলিশ রাস্তা থেকে উঠে গেল, সেই সময় তারা যে ঢুকে পড়লো, সেই ঢোকাটা তাদের আর বের করা যাচ্ছে না। আমাদের একদম সব কিছু তৈরি আছে, রিক্সা তৈরি আছে, জ্যাকেট তৈরি আছে, কিন্তু আমরা রাস্তায় নামাতে পারছি না, কারণ পুলিশ থেকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে, খুব দ্রুতই এই সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা হবে। প্রচুর অটোরিকশা প্রতিদিনই আমরা আটক করে ডাম্পিংয়ে পাঠাই। অটোরিকশা যেহেতু অনুমতি নাই, আমরা এগুলো চলতে দিতে চাই না। অটোরিকশা রিমুভ এবং প্যাডেল রিক্সার শৃঙ্খলা আনা, তো এটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ বলছেন, আগস্ট থেকেই অটোরিকশা বন্ধ হবে, আর ফুটপাত দখল মুক্ত করতে নিয়মিত অভিযান করছে সিটি কর্তৃপক্ষ। গুলশানে অননুমোদিত যে রিক্সাগুলো আছে সেটা একটু রিস্কিও, তো এটার নিরাপত্তাকে মাথায় রেখে আমরা ডিএমপি, ক্রাইম, গুলশান সোসাইটি, সিটি কর্পোরেশন সকলকে মাথায় রেখে আমরা এই জিনিসগুলো সমাধান করবো আশা করছি, এবং আমরা অগাস্টেই এটার আপনার রেজাল্ট দেখতে পাবেন। ফুটপাতে কোনো অবৈধ কেউ বসতে পারবে না, সেজন্য আমরা ধারাবাহিক এভিকশন ড্রাইভ চলছে। রাজধানীর সড়ক দখল কিংবা ব্যাটারি চালিত এসব অটোরিকশার জন্য যানজট সৃষ্টির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই এসব সড়কে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান নগরবাসী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এবার নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে দেশে দেশে সুনামির সতর্কতা। পেরু ও চিলিতেও সাগর উত্তাল, সরিয়ে নেওয়া হচ্ছে উপকূলীয় বাসিন্দাদের। এবং অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনাল খেলার হাতছানি টাইগারদের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার পারভিন ও সোনাখালী গ্রামের লাকি আক্তার। নতুন করে 42 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল 4902 জন। সিভিল সার্জন জানায় একদিনের সদর উপজেলায় 38 জন ও বামনায় 4 জন নতুন করে আক্রান্ত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছে 162 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে মারা যাওয়া 39 জনের মধ্যে 31 জনের বাড়ি সদরে, বাকি 8 জন পাথরঘাটা ও বেতাগে। লালমনিরহাটে নামতে শুরু করেছে বন্যার পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বানভাসী মানুষ। রাস্তাঘাট ও ঘরবাড়ি ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছেন অনেকেই। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকট। লালমনিরহাট প্রতিনিধি মিজান রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সাকিব আল হাসান। লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের অন্তত 15 গ্রামের মানুষ। পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি। দেখা দিচ্ছে চর্মরোগ। শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন অনেকে। পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরা। চুলকের কারণে ওষুধ কিনে তো আনতে পারিনি। নেপটিন তলে আছে, নেপটিনে পানি আছে, মনে করো চুলে তলে আছে। বহু মাছ খাচ্ছিলাম, মাছও বড় বড় হচ্ছিল, হঠাৎ করে পানি আসছে, হঠাৎ করে ভাসি গেছে মাছ। সহায়তা না পাওয়ার অভিযোগ অনেকের। অসুবিধা মানে খাওয়া দাওয়া, আন্দা বাড়া বুদ্ধি, এটা আমার শেষ। আঁকা টাকা ব্যক্ত লেগেছে। কিন্তু আমরা কোনো ত্রাণ বা কোনো সহযোগিতা কারো কাছে পাই নাই। এই পর্যন্ত কোনো সরকারি অনুদান, কোনো সরকারি লোক আমার এখানে পৌঁছে নাই। তবে 5 উপজেলায় 200 মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। 200 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করেছি। তবে এটা এখনই সব দিয়ে দেব বিষয়টা তা না। এফেক্টেড ফ্যামিলি দেখে দেখে আমরা তালিকা করে করে দেব। আমরা এর মধ্যেই 500 ফ্যামিলিকে বিভিন্ন চালের মধ্যে চাল দিয়েছি, শুকনো খাবার দিয়েছি। দুর্যোগকালীন ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার সহযোগিতা কামনা ক্ষতিগ্রস্ত মানুষের। সাকিব আল হাসান, RTV। আগামী 9 আগস্ট অনুষ্ঠিত হবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ভোট। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে চিকিৎসকদের মধ্যে। সারা দেশ থেকেই ড্যাবের সদস্যরা ভোট দিয়ে কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করবেন। নাজমুলুদার রিপোর্ট। বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আগামী 9 আগস্টে নির্বাচন ঘিরে শুরু হয়েছে প্রচারণা। প্রার্থীরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে করছেন জনসংযোগ। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। সভাপতি, মহাসচিব সহ 5টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে 2টি প্যানেল। পরীক্ষিত, সৎ ও যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে নির্বাচন করার কথা জানায় ড্যাবের সদস্যরা। নির্বাচনে প্রথম সারির 5টা পদে নির্বাচন হয়। সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, তারপর কোষাধ্যক্ষ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব, এই 5টা পদে নির্বাচন হয় এবং সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক চিকিৎসকবৃন্দ জাতীয়তাবাদী দলে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে। ভিতরে সৎ এবং মেধাবী এবং আন্দোলন সংগ্রামে যারা বিগত দিনে কাজ করেছে, আমরা আশা করব এদেশের চিকিৎসক সমাজ তাদেরকে নির্বাচিত করবেন বলে আমাদের বিশ্বাস। পেশাজীবী সংগঠন হিসেবে ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন গণতন্ত্রের চর্চাকে উৎসাহিত করবে বলে মনে করেন প্রার্থীরা। নির্বাচিত হলে চিকিৎসকদের পাশে থাকার আশ্বাসও দেন তারা। মেধাবী চিকিৎসকদের বাদ দিয়ে দলীয় পদধারী যে সমস্ত চিকিৎসক তারা বিভিন্ন জায়গায় বসেছিল, আমরা আগামী দিনে মেধাকে আমরা মূল্যায়ন করব এবং যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে তাদের যথাযোগ্য মর্যাদায় যেন তারা যেতে পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। চিকিৎসা সেবার মান বাড়ানো যেমন বাংলাদেশের স্বাস্থ্য খাতকে উন্নত করা, ঠিক তেমনিভাবে যেহেতু একটা পেশাজীবী সংগঠন, চিকিৎসকদের সংগঠন, অর্থাৎ চিকিৎসকদের যে কোনো ধরনের সুখে দুঃখে তাদের যে কোনো অধিকার, তাদের যে কোনো দাবি আদায় করার জন্য তাদের পাশে থাকা, এই অঙ্গীকারই আমাদের। 2019 সালে ড্যাবের সর্বশেষ কমিটি গঠিত হয়। হারুন সালাম কমিটি বিলুপ্ত করা হয় এবছরের 24 মার্চ।
নাজমুল হুদা, RTV, ঢাকা। দেশের বিদ্যুৎ খাতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড শেয়ার বাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে। আর্থিক স্বচ্ছতা ও কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করতে IPO প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। এতে কোম্পানির মূলধন যোগান সহজ হবে। বিশেষজ্ঞদের মতে সরকারি কোম্পানিগুলোর শেয়ার বাজারে আসায় বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। আশুগঞ্জ পাওয়ার দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। এখন শেয়ার বাজার এলে সাধারণ বিনিয়োগকারীরাও দেশে অবকাঠামোগত উন্নয়নে অংশ নিতে পারবে। রাশিয়ার ভূমিকম্পের প্রভাবে বিশ্বের একাধিক দেশে জারি রয়েছে সুনামির সতর্কতা। এর মধ্যে সুনামি আতঙ্কে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে স্থগিত রয়েছে সকল ধরনের সামুদ্রিক কার্যক্রম। অন্যদিকে পেরু ও চিলিতেও সাগর উত্তাল থাকায় উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিচ্ছে দেশ দুটির প্রশাসন। এছাড়াও সুনামি সতর্কতার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই, আলাস্কা সহ কয়েকটি অঙ্গরাজ্য। এশিয়ার দেশ জাপানেও আছড়ে পড়েছে সুনামির ঢেউ। তবে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করায় দেশটিতে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় একটি বৃদ্ধাশ্রমের অন্তত 31 বাসিন্দা পানিতে ডুবে প্রাণ হারিয়েছে। এতে করে দেশটিতে বন্যায় প্রাণহানির মোট সংখ্যা দাঁড়িয়েছে 60 জনে। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। চীনা গণমাধ্যমগুলো জানায় মিউন শহরের নিরাপদ স্থানে বৃদ্ধাশ্রমটি অবস্থিত হওয়ায় এখানকার বাসিন্দাদের অন্যত্র সরানো হয়নি। এদিকে প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে চীনে। এতে করে বন্যার পানিতে ডুবছে রাজধানীর বেইজিং সহ দেশটির বেশ কয়েকটি প্রদেশ। বন্যার্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে চীনার সরকার। ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতভর বাহিনীটির চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় শহরটিতে শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছে। আহতদের সংখ্যা 100-এর উপরে। ইউক্রেনের সরকারি দপ্তরের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে আগামী 8 আগস্টের মধ্যে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি না মানলে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দেন তিনি। তবে এর তোয়াক্কা না করে কিয়েভে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। গাজায় মাতৃদুগ্ধ পান থেকে বঞ্চিত হচ্ছে নবজাতকেরা। উপত্যকাটিতে খাদ্য প্রবেশে ইসরায়েলি অবরোধ চলমান থাকায় তীব্র অপুষ্টিতে ভুগছে মায়েরা, যার নেতিবাচক প্রভাব পড়েছে শিশুদের স্বাস্থ্যে। অনেক স্থানে দুধের পরিবর্তে পানি পান করানো হচ্ছে শিশুদের। এদিকে গেল 24 ঘন্টায় গাজায় ক্ষুধার যন্ত্রণায় প্রাণ হারিয়েছে আরও 2 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে অপুষ্টিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 159 জনে। পাশাপাশি গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে আরও 23 ফিলিস্তিনি। উপত্যকাটির একটি হাসপাতালের বরাতে তথ্যটি জানায় আল জাজিরা। অন্যদিকে শুক্রবার গাজায় পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলো পরিদর্শনে যাবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 5:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।